This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। আহারে, জনসংযোগ করতে গেছিলেন বিধায়ক, সংযোগ কোথায়? উনি তো মাসখানেকের জন্য বিয়োগ হয়ে গেলেন। আসলে এই নেতাদের অবস্থা হচ্ছে ওই বেসরকারি বাসের কন্ডাক্টরদের মতো, জানেন তো। ওই দেখুন, ট্রাফিক সার্জেন্ট একবার যদি কেস দিয়েছে, বাসে যে বাসের তিনি কন্ডাক্টর সেই বাসের যাত্রীরা শুদ্ধ বলে ওঠে একদম ঠিক হয়েছে। অসিত মজুমদার তিনি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ করছিলেন। ব্যান্ডেলের কলাবাজারে নর্দমার স্ল্যাব ভেঙে পা সোজা ঢুকে যায়, ব্যাস। তারপর যা হওয়ার তাই, ডাক্তার বদলি হয়েছে, চির পাওয়া গেছে, নিহাতি দুর্ঘটনা। কিন্তু কোথায় দুর্ঘটনা? কথাশিল্পী শরৎচন্দ্রের এলাকায়। এবার শরৎচন্দ্র মানে কথাশিল্পীর এলাকায় যখন অ্যাক্সিডেন্ট, তখন একটু আধটু বাড়তি কথা তো হবেই, তাই না? সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন যে নেতা স্ল্যাব দেখেছেন, ফাঁদ দেখেননি। আবার কেউ লিখেছেন দুই স্ল্যাবে ব্যালেন্স করাটা ঠিক রপ্ত হয়নি এখনও। কেউ বলেছেন তৃণমূলের পঞ্চায়েতে স্ল্যাবের গুণমানটা ওই বিধায়ক লাইভ ডেমো দিয়ে নিজেই দেখিয়ে দিলেন। এটা তার জনস্বার্থে আত্মত্যাগ। আর বিরোধীরা, তাদের তো বলার শেষ নেই। নিন্দে করে বলছেন যে তৃণমূলের খোঁড়া নর্দমায় তৃণমূলেরই বিধায়ক পড়েছেন, এ তো একেবারে সখাত সলিল। আর শুধু কি তৃণমূলের বিধায়ক, আর যেদিকেই তাকাচ্ছি না জানেন, সেদিকেই তো দেখছি সখাত সলিল। সংসদে অমিত শাহের বক্তব্য বিশেষ নিয়ে সেখানে নাকি আম্বেদকারের অপমান হয়েছে, সেই অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস সফল হলে সেটা বিজেপির সখাত সলিল। এদিকে বিক্ষোভ দেখাতে গেছিলেন সেখানে কংগ্রেস বিজেপি দুদলই, সেখানে ধাক্কাধাক্কি হলো, তাতে বিজেপি সাংসদের মাথা ফেটে গেল। সংসদে রক্তপাত, একদম লালমোহন বাবুর আইডিয়াল নাম, জানেন তো। যাই হোক, কিন্তু তাতে হলো যেটা, রাহুল গান্ধীর নামে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের হলো। এটা রাহুল গান্ধীর সখাত সলিল, কারণ ধাক্কাধাক্কি যে একটা হয়েছে সেটা রাহুল নিজেই স্বীকার করেছেন। এও তিনি মাঝে মধ্যে বলেন তিনি বেশ ফিট, তাকে ধাক্কা দিয়ে নড়ানো যায় না। কংগ্রেস বিজেপি দুপক্ষই চাইছে দেখুন পরস্পরকে তাদেরই খোঁড়া গর্তে ঠেলে ফেলতে। বাংলাতেও তো গর্ত কি কম পড়িয়াছে, সেখানেও তো গর্ত খোঁড়া রয়েছে। মন্ত্রী ফেরাদ হাকিম একটা সভায় সংখ্যালঘুর সংখ্যা নিয়ে এমন খোঁড়াখুড়ি করেছে যে বিশাল গর্ত হয়ে গেছে। এত বড় গর্ত যে গোটা তৃণমূলের তাতে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত দলকে বিবৃতি দিয়ে জানাতে হয়েছে যে ববির বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আজ ওয়াক অফ বিরোধী সভায় বিজেপিকে আক্রমণ করার কথা ছিল ববি হাকিমের, সেটাই স্বাভাবিক, সেটাই তো তার কাজ। কিন্তু বিজেপিকে আক্রমণ করবেন কোথায়? ফিরাদের নিজের সাফাই দিতে দিতেই তো পুরো সময়টা কেটে গেল। এটাকে সখাত সলিল ছাড়া কী বলবেন? নিজের খোঁড়া গর্ত তাকেই ভরাট করতে হবে। এসব দেখে কী মনে হয় জানেন তো, এই বুদ্ধিমান মানুষগুলো যে কেন মাঝে মধ্যে এরকম বোকামো করে বসেন কে জানে। তবে নেতাদের কি আর সবসময় দোষ দেওয়া যায় বলুন তো? আজ তো একটা দেশও তো দেখুন গর্ত খুঁড়ে নিজেদের ডোবানোর চেষ্টা করে চলেছে। আমাদের পদ্মাপাড়ের প্রতিবেশী নিজেদের পাতাল প্রবেশের একদম পাকাপোক্ত বন্দোবস্ত নিজেরাই করে রাখছে। কোনো সৎ পরামর্শ এক্ষেত্রে তারা কানে তুলছে না, ঠিক করে ফেলছে ঢুকবই ঢুকবো, গর্তেই পড়বো। এবার এই নিয়ে তাহলে এই বড় চারপাশে রাজনীতিকরা মিলে যা গর্ত খুঁজছেন না, একটু সাবধান না থাকলে কখন নিজেদেরই ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকতে হবে সে কি আর বলা যায়? তো যতক্ষণ অন্তত নিজেদের পায়ে দাঁড়িয়ে আছি, মানে শক্ত জমিতে দাঁড়িয়ে আছি, ততক্ষণ কয়েকটা কথা বলেই ফেলি, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব,
সেটি নষ্ট করে দিয়েছিল ওই শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। কতগুলো মুখ দেখলেন বলুন তো, অনেকগুলো মুখ, মানুষ একটা, সার্জিস আলম। হ্যাঁ, এখন খুব হট রাজনীতিক, জানেন তো, নেতা, ছাত্র নেতা, সমন্বয়ক ছিলেন এই বাংলাদেশের যে ওই জুলাই আগস্টের অভ্যুত্থান, বিদ্রোহ, বিপ্লব যাই দেখুন না কেন, সেই সময়ের তিনি মানে ওয়ান অফ দ্য সমন্বয়ক, বিরাট নাম ডাক হয়েছে তার। ওকে বিয়ে করতে এখন বাংলাদেশের উঠতি নায়িকারা নাকি পাগল হয়ে গেছেন। এক নায়িকা তো মানে রীতিমতো সেটা বয়ান করেও দিয়েছেন, বিরাট ক্রেজ আর কি। দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর সার্জিস আলমের যেরকম শ্রীবৃদ্ধি হয়েছে না, তিনি সুপাত্র তো হবেনই, কিন্তু সৎপাত্র সেটা বলা যাবে কি? শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন সার্জিসের বক্তৃতায় বঙ্গবন্ধু জাতির পিতা, আবেগে গলা কাঁপছে, গর্বে বুক প্রশস্ত হচ্ছে। আর শেখ হাসিনা কুর্সিচ্যুত হতেই সার্জিসের বয়ান দেখলেন তো, তখন কোথাও গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে রক্তাক্ত করছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন সার্জিস মির্জাফরদের নিয়ে সতর্ক করে দিচ্ছেন ষড়যন্ত্র হচ্ছে বাংলার বিরুদ্ধে। আর পরে কি দেখা গেল মির্জাফরিটা ওই সার্জিস নিজেই করেছে, সেই ওই ষড়যন্ত্রের অন্যতম অংশ। তবে দেখুন, এই সব ভেবে না খুব একটা মানে আপনারা কোথাও গিয়ে চমৎকৃতও হবেন না, অবাকও হবেন না, দুশ্চিন্তাতেও পড়বেন না। এটাই মনুষ্য চরিত্র। তবে সার্জিস হচ্ছে উনুনে চড়ানো হাঁড়ির একটা চাল, জানেন তো। এরকম গিরগিটি যদি বাঁচতে যান না, গোটা বাংলাদেশটাই উজাড় হয়ে যাবে। এখন পাকিস্তান প্রেম এখন ওখানে এমন উতলে পড়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গদগদ হয়ে একটা সার্কুলার পর্যন্ত বের করে দিয়েছে। কি সেই সার্কুলারের বক্তব্য? পাকিস্তানের সঙ্গে নাকি সম্পর্ক পুনর্স্থাপন করা হবে, মানে শিক্ষা সংক্রান্ত, দেওয়া নেওয়া সংক্রান্ত সম্পর্ক আর কি। ভাবা যায়? এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবেশীর পতাকা মাড়িয়ে যেতে শেখানো হয়, সে দেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষারই তো একমাত্র আদান প্রদান হতে পারে। ওটাই তো মানায়, আর কোথাও হয় নাকি? একদম পারফেক্ট রাজ্যটক আর কি। মুক্তিযুদ্ধের সময় 60 লক্ষ পূর্বপুরুষের হত্যার 10 লক্ষ মহিলার ধর্ষণ বেমালুম ভুলে গেছে বাংলাদেশ। এখন তারা সার্জিস আলমকে দেখে অনুপ্রাণিত। আর সার্জিস আলম যাকে দেখে অনুপ্রাণিত, সেই গিরগিটিদের রাজা মোহাম্মদ ইউনূস এখন মিশরে, কায়রো শহরে উন্নয়নশীল 8টা দেশের সম্মেলন হচ্ছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একটা বৈঠক করে ফেলেছেন ইউনূস। আর এমন গর্বিত তিনি সেই বৈঠকটা করে, ইউনূসের অফিস থেকে এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে সেই ছবিটা। আর যেটা ইউনূস বলবেন না, সেটার তথ্যও তো সোশ্যাল মিডিয়াতেই ফাঁস হয়ে গেছে। পাক প্রাইম মিনিস্টারের সাথে পাক গুপ্তচর সংস্থা ISI-এর কয়েকজন অফিসারও নাকি ছদ্ম পরিচয়ে মিশরে গেছেন। এটা নর্মালি হয়, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। যখন এরকম মানে পাকিস্তানের এই বড় কর্তারা বিভিন্ন দেশে যান না, তাদের সাথে ISI-এর লোকজন থাকে। কিন্তু প্রশ্ন তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় সংশয় প্রকাশ করা হয়েছে বা ইতিউতি ইঙ্গিত করা হয়েছে, সেটা কি সত্যি? ওই ছদ্মবেশী ISI চরদের সঙ্গে কি ইউনূসের বৈঠক হয়েছে? এসব দেখুন, সত্যি কথা বলতে কি এসব আলাদা করে খোলসা করে বলাটা খুব কঠিন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি বলছে? যেটা বলছে তাতে গোটা বিষয়টা খুব অস্বাভাবিক বলেও মনে হচ্ছে না, জানেন তো। ওই পাক সংবাদ মাধ্যম আর বাংলাদেশের সংবাদ মাধ্যম ওরা জানিয়েছে যে করাচি বন্দর থেকে নাকি একটা পণ্যবাহী জাহাজ ওই চট্টগ্রাম বন্দরের দিকে রওনা হয়েছে। জাহাজ তো যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? চাল ডাল কারা দেবে?
পাকিস্তান তারা নিজেরাই তো আটার লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে পাঠাবে কি? আটার ট্রাক ওই দেশে লুট হয়ে যায়, তাহলে দেবেটা কি করে? থাকলে তবে তো দেবে। তাহলে পাকিস্তানের বাংলাদেশকে দেওয়ার কি রয়েছে? অস্ত্র, সন্ত্রাস, এটা আছে, ওদের মেলাই আছে এই সমস্ত। এই ব্যাপারে ওরা মানে আরামসে রপ্তানি করতে পারে। কিন্তু প্রশ্ন তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে শখ করে ওই জিনিস কি কেউ ঘরে তোলে? ভেবে দেখুন তো, তাকিয়ে দেখুন এই কাশ্মীরের দিকে। একসময় সেখানে সন্ত্রাস ছড়ানোর জন্য কি কাণ্ডটাই না করেছে পাকিস্তান, কত খরচা করেছে, কত মানুষকে ওখানে মেরেছে। আর তারা এখন ওই কাশ্মীরের মানুষ ওই সন্ত্রাসকে ঘাড় থেকে এখন নামাতে মরিয়া হয়ে গেছেন। তারা এখন উন্নয়নের রাস্তায় হাঁটতে চাইছে। আজও তো হিজবুল কমান্ডার সহ 6 জঙ্গিকে ওই কাশ্মীরে নিকেশ করেছে সেনাবাহিনী। মানে পাকিস্তান ওখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি, কিন্তু সফল হচ্ছে না। কারণ সব থেকে বড় কারণ কি? ওখানকার মানুষজন বদলে গেছে। আর ওদিকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, তারা এখন সেই সন্ত্রাসের চাষ করার জন্যই মুখিয়ে রয়েছে। যশোরের এক মাদ্রাসায় বার্ষিক উৎসব ছিল, সেখানে কি হয়েছে জানেন? শুনলে আপনারা চমকে উঠবেন। কারণ এন্ড অফ দ্য ডে মাদ্রাসা মানে তো শিক্ষা প্রতিষ্ঠান। আপনার আমাদের ছেলেমেয়েরাই তো সেখানে যাওয়ার কথা, পড়াশুনো করার জন্যই যাওয়ার কথা, শিক্ষিত হওয়ার জন্য যাওয়ার কথা। সেখানে গিয়ে তারা কী করেছে জানেন? বার্ষিক উৎসবে জেহাদি সন্ত্রাসবাদী সেজেছে। তালিবদের এই ভাবা যায়? সেই ভিডিওটা ভাইরাল হতেই তো গেল রব উঠেছে। গোয়াজ ইউ লাইকে কত কিছু লোকে সাজে, কিন্তু এরকমভাবে সন্ত্রাসবাদী কেউ সাজতে চাইবে এটা তো কখনো শুনিনি। মাদ্রাসার প্রধান কি বলেছেন জানেন? বলেছেন এটা নাকি নেহাতি নাটক। হ্যাঁ, নাটকের কুশীলবরা এমনই, তারা এরকম একটা বিষয়বস্তু বেছে নিলেন। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রবণতাটা অত্যন্ত খারাপ ইঙ্গিতবাহী। প্রশ্ন তো এখন উঠতেই পারে যে ধীরে ধীরে বাংলাদেশের সমাজ কি সন্ত্রাসপন্থী হয়ে যাচ্ছে? এড়ানো যাবে এই প্রশ্নগুলো? পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এই যে বৈঠক করলেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে কি মোহাম্মদ ইউনূস তাকে এই আশ্বাসটাই দিয়েছেন নিশ্চিন্তে বাংলাদেশে সন্ত্রাসের চাষ করা যাবে? আপনারা জাস্ট বীজটা পাঠিয়ে দেখুন, আর একটু মালি লাগবে। পাগলা কুকুর যেরকম দেখবেন ওই জলাতঙ্কের বিষ ঝেড়ে ফেলতে একে ওকে কামড়ে বেড়ায়, জানেন তো? লক্ষ্য একটাই, তারা মনে করে যে যত বেশি লোককে কামড়াবে তত বিষটা তার শরীর থেকে বেরিয়ে যাবে। পাকিস্তানে তো সেই দশা। তারাও এখন গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে পরিচিত হতে হতে এখন তো একদম পুরো কোণঠাসা। ওটা এখন নিজেদের ঘাট থেকে নামাতে পারলে বাঁচে বেতালের ভূত। পাকিস্তান তো ওই সন্ত্রাসের উত্তরাধিকার এখন ভাবছে কার হাতে দিয়ে যাব, একবার তুলে দিতে পারলে নিশ্চিন্ত। এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের 11টা গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের ISI তো নাকি যোগাযোগ রেখে চলেছে। শুধু তাই নয়, মায়ানমারে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকেও তো নাকি সাহায্য করছে ISI। এবার এই তথ্যগুলো যদি পর সাজান, কি মনে হবে? বাংলাদেশ কি দ্বিতীয় আফগানিস্তান হওয়ার লক্ষ্যে অনেকটা এগিয়ে গেছে? দেখুন, আফগানিস্তানে 98% মানুষ মুসলিম ধর্মাবলম্বী, আর বাংলাদেশে 93% মুসলিম। এবার বাকি যে 7% হিন্দু রয়েছে, সংখ্যালঘু হিন্দু, মৌলবাদীদের প্রাথমিক লক্ষ্য তো তারাই। বাংলাদেশের দিনাজপুরে এক মা আর তার সন্তানকে আজ মেরে ঝুলিয়ে দিয়েছে এলাকার মৌলবাদীরা। কারণ ওই মহিলা নাকি ধর্মান্তরিত হতে রাজি হননি। ভাবা যায়? এমন একটা দেশ, যে দেশটা খাতায় কলমে এখনো ধর্মনিরপেক্ষ বলে নিজেদের, যে দেশে অসংখ্য মুক্তমনা রয়েছে, যে দেশকে যখন তাদের অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখালে সে দেশের লোকজন বেজায় ক্ষিপ্ত হন, বড় ব্যথা পান। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারত বিদ্বেষ আর বিষোদ্গারের ঝড় তোলেন। সব নাকি মিথ্যে কথা। এই মার মেয়ের মৃতদেহটা, এটাও মিথ্যে। জামাত প্রধান শফিকুর রহমান কি বলেছিলেন মনে পড়ছে আজ? মানে এদের বক্তব্যগুলো
কোনটা যে কোন মুখে বলেন, নাকি মুখ আর মুখোশ দিয়ে বলেন, সেটাও তো বুঝতে পারি না। তিনি বলেছিলেন যে ইসলামের সৌন্দর্য দেখেই নাকি বিধর্মীরা ইসলাম গ্রহণ করবেন, আর যারা গ্রহণ করবেন না তাদের কোনো জোর করা হবে না। ভালোবেসে যারা আসবেন আসবেন, যারা আসবেন না তাদের তাদের মতো করে থাকতে দেওয়া হবে, তাদের মতো করে থাকতে দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু মেরে ঝুলিয়ে দেওয়া হবে না, এটা তো জামাত প্রধান বলেননি। সুতরাং এটা তার বক্তব্য মেনেই হয়েছে। মনে করিয়ে দিয়েছিলেন সে দেশেও সংখ্যালঘুরা বাস করে, তাদের ওপর কোনো জোর করা হবে না, তারা খুশি মনে ধর্ম বদল করে নেবেন অথবা খুশি মনে মৃত্যুবরণ করে নেবেন। ওই যে হাসি হাসি পড়ব ফাঁসি, সেই পুরনো গানটা, প্রেক্ষাপট আলাদা ছিল, এখানে প্রেক্ষাপট আলাদা, কিন্তু বিষয়টা তো অনেকটা সেরকমই মনে হচ্ছে। খুশি মনেই ওরা বলে দেবেন এই মা আর মেয়ে তারা নিজেরা ঝুলে পড়েছেন। দেখুন, সীমান্তের এপারেও কিন্তু নিশ্চিন্তে বসে থাকার কোনো পরিস্থিতি নেই। বাংলাদেশে যে 5 লক্ষ বিহারি মুসলিম রয়েছেন, তাদের ব্যবহার করে নাকি নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি করতে উদ্যোগী হয়েছে ISI, এরকম সন্দেহ তো দানা পাকছে। এবার এর সঙ্গে যোগ করুন জামাতের অত্যাচার, সেটা কি শুধু ওপারেই থাকবে? না, এই অত্যাচার, এই ধরনের আগ্রাসন, এগুলো বড় বিপজ্জনক জিনিস, জানেন তো। এগুলোকে চট করে কোথাও আটকে রাখা যায় না, ক্রমাগত ছড়িয়ে পড়তে চায়। তার জন্য ওই ভৌগোলিক ব্যবধান, সীমানা, এগুলো কিচ্ছু ভাবনা না। আজ মুর্শিদাবাদের নির্মল চরে রাজশাহীর মৌলবাদীরা এসে ভারতীয় চাষিদের ফসল নষ্টের চেষ্টা করেছে। কি দুঃসাহস ভাবুন তো, আমাদের ভূখণ্ডে এসে আমাদেরই চাষিদের চাষবাস, খেতি বাড়ি নষ্ট করার চেষ্টা। 2 ভারতীয় চাষি বাধা দিতে গেছিলেন, বেদম মার খেয়েছেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাদের ভর্তি করা হয়েছে। এই মুর্শিদাবাদেরই হরিহর পাড়ার থেকে আবার 2 জঙ্গি গ্রেফতার হয়েছে, তারা জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান, এর সঙ্গে ওই জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও জড়িত। তারপরে বুঝতে পারছেন, আমাদের অলক্ষ্যে আমাদেরই রাজ্যে জাল বিছিয়েছে ওই বাংলাদেশি সন্ত্রাসবাদীর থেকে মৌলবাদীরা। এই জন্যই কি ওই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছিলেন, এগুলো সব অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো তার আশঙ্কাকে আর অমূলক বলে উড়িয়ে দেওয়া যাবে না। ওপার থেকে জামাতের নেতাদের যে বক্তব্যগুলো সামনে আসছে, যেভাবে ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় অখণ্ড বাংলাদেশের মানচিত্র ভাইরাল করেছে, তা যদি সত্যি হয়, সেটাই যদি তাদের মনের মধ্যে বসে থেকে থাকে, তাহলে যে কোনো দিন হয়তো ওই মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশে নেওয়ার দাবি তুলতে শুরু করবে। এখন চাপে আছে, কিন্তু চাপ, বোধ, বুদ্ধি এগুলো তো এক জায়গায়। আর মৌলবাদ কোথাও গিয়ে করায়ত্ত করার চেষ্টা, সেটা তো আরেকটা জায়গায়। এটা একটা প্রবৃত্তি, এড়ানো যায় না। এটা কার্যকর করতে নানা অছিলায় ওদিক থেকে এদিকে এসে অত্যাচার শুরু করা হবে না তো ভারতীয়দের ওপর। দেখুন, অনুপ্রবেশ করে জনবিন্যাস বদলে ফেলার আশঙ্কাও তো উড়িয়ে দেওয়া যায় না, এই অভিযোগও তো উঠেছে। খেয়াল করে দেখুন, বেশি দিন না, কয়েক মাস আগেই সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কি বলেছিলেন? তিনি বাংলাদেশি অনুপ্রবেশের কারণে সান্তাল পরগনা, মালদা, মুর্শিদাবাদ আর বিহারের কিছু জেলার জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলেছিলেন। এটা একটু ভেবে দেখুন তো, কোন কোন জায়গাগুলোকে নিয়ে নেবার কথা বলেছিল ওই বাংলাদেশিরা? মনে পড়ছে? বাংলা, বিহার, উড়িষ্যা, মালদা, মুর্শিদাবাদ, সান্তাল পরগনার বিহারের কিছু অংশকে নিয়ে সেই সময় নিশিকান্ত দুবে তাই কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলেছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই বলেছিলেন। আর তাকে সমর্থন জানিয়েছিলেন কারা? সুব্রত মৈত্র আর গৌরীশঙ্কর ঘোষ, 2 বিজেপি নেতা, বিধায়ক। সেজন্য আবার তাদের পাল্টা দাওয়াইয়ের কথা দিয়েছিলেন ওই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোজা সবটা দাওয়াই, খুব জটিল কিছু না, মেরে পা ভেঙে দেওয়া। দেখুন, সেই সময় হুমায়ুন কবিরের রাগের কারণ কি ছিল? তিনি অভিযোগ তুলেছিলেন
বঙ্গভঙ্গের কথা বলছে ওই লোকগুলো। কিন্তু এখন অধীর চৌধুরী যে আশঙ্কা প্রকাশ করছেন, তারপর তো আর কেউ বঙ্গভঙ্গের অভিযোগ তুলছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেও তো বেশ খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন। বোঝা যাচ্ছে এই গঙ্গাসাগর মেলা নিয়ে যেভাবে তিনি নিজের দুশ্চিন্তা প্রকাশ করে ফেলেছেন, বোঝা যাচ্ছে জাতীয় নিরাপত্তার ব্যাপারটা তার মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে। এখন ফের একবার নিশিকান্তের প্রস্তাবটা যদি খতিয়ে দেখা হয়, তখন আর কেউ বঙ্গভঙ্গের অভিযোগ তুলবেন কি? খুব বেশি জন অন্তত তুলবেন না। তার কারণ একটাই, ওই বললাম, সময়, পরিবেশ, পরিস্থিতি এগুলো আমূল बदले গেছে। मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটাই সংখ্যালঘু, যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান, এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু। আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অঙ্গ। এরা বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায়, সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নি, জানেন, একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তো এরপরে এই গুরুত্বপূর্ণ মোড় থেকে এমন একটা জায়গায় পৌঁছবো, চমকে যাবে। তার আগে এই ছোট্ট বিরতিটা নিয়ে নি, একদম ছোট্ট। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। একটু আগেই আপনাদের ওই বাংলাদেশের পাকিস্তান প্রীতি নিয়ে কথা বলছিলাম, তখনই এক পাকিস্তানির কথা মনে পড়ল। ভদ্রলোকের নাম কি জানেন? জুলফিকার আলী ভুট্টো। চেনা চেনা তো? ঠিক। বাংলাদেশের এই যখন স্বাধীন হওয়ার সময়টা এসছিল, মানে 71 সাল স্বাধীন হওয়ার পর, ওই ইয়াহিয়া খানকে সরিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। সেই জুলফিকার আলী ভুট্টোই সম্ভবত সখাত সলিল সম্পর্কে রাজনীতিকদের প্রথম সাবধান করেছিলেন এই উপমহাদেশে। ভুট্টো কি বলেছিলেন? আজ পর্যন্ত জনতাকে যারা বিশ্বাস করেছে তারা হচ্ছে সব থেকে বড় মূর্খ। জনতা কখনো কাউকে ক্ষমা করে না, আমাকেও করেনি। দেখুন, এটা ওই আইএস জোহরের নাটকের একদম শেষে লেখা আছে। আইএস জোহর পুরো নাম কি? ইন্দার সেন জোহর। আর তার লেখা নাটকটার নাম দ্য জুলফি মাই ফ্রেন্ড। জুলফি অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো ছিলেন আইএস জোহরের বন্ধু। দুজন একসঙ্গে হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন। জুলফিকারের কথাটা ফিরহাদ হাকিম কখনো শুনেছেন কিনা জানি না, না শুনে থাকলেও চেনা চেনা তো লাগতেই পারে, কারণ তিনি তো বারবার জনতাকে বিশ্বাস করছেন আর বারবার ঠকছেন। তার জন্যই তো এখন মনে হতে পারে যে জুলফিকার আলী ভুট্টো এই কথাটা বলেছিলেন। ফিরহাদ হাকিম কীভাবে জনতাকে বিশ্বাস করছেন একবার একটু খেয়াল করে দেখুন। এই তো বছর দেড়েক আগে কি বলেছিলেন? বলেছিলেন তিনি নাকি এমন একটা দিনের অপেক্ষায় রয়েছেন যেদিন এই রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে। তারপরে সেদিন এই জাস্ট কদিন আগে দক্ষিণ কলকাতায় সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন কি থেকে কি হলে আর কি ব্যাখ্যা করে দিয়েছিলেন যে সংখ্যালঘুরা এদেশের সংখ্যাগুরু হয়ে যাবে। এবার যা বলেছেন সেটাই সবাই শুনেছে।
কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি, পরিষ্কার ঝরঝরে ভাষায় বলেছেন। অথচ প্রথমে ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আর তারপর ফিরহাদ হাকিম নিজে বললেন তিনি যা বলতে চেয়েছেন সেটা নাকি সবাই বোঝেনি। এই একই কথা তো তিনি বছর দেড়েক আগেও বলেছিলেন, অর্থাৎ বছর দেড়েক আগে জনতাকে তিনি বিশ্বাস করেছিলেন। ফিরহাদ হাকিম ঠকেছিলেন, কারণ জনতা বোঝেনি, তাই জন্য তাকে বলতে হচ্ছিল যে মানুষ ভুল বুঝেছে। এবারও তিনি জনতাকে বিশ্বাস করেছিলেন, ধরেছিলেন তিনি যেটা বললেন সেটা জনতা বুঝবে। এবারও নিশ্চয়ই তার মনে হচ্ছে তিনি ঠকেছেন, মানুষ বোঝেনি, সেই জন্যই তো তাকে বলতে হলো যে তার বক্তব্যটা ঠিক বুঝতে পারেনি। প্রশ্ন তো একটাই, জানেন তো, মানুষ বারবার ভুল বুঝছে এটা বুঝতে পেরেও ফিরহাদ হাকিম কথাগুলো বলছেন কেন? গর্তে পড়তে হবে যখন জানেনি, তখন গর্তটা যে পুরমন্ত্রী কেন খুঁড়ছেন সেটাই বুঝে উঠতে পারছি না। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমিউনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু মোহন ভগৎ সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে, তখন সে কমিউনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমিউনাল ভাবে মানুষকে বিভ্রান্ত, আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আচ্ছা, একটা পুরনো কথা আছে না, নেড়া কবর বেলতলায় যায়। দেখুন, ফিরহাদ হাকিম কি আরেকবার মানুষকে বিশ্বাস করে ফেললেন? মানে বললেন তো মানুষের জন্যই, এই বিশ্বাস থেকে নিশ্চয়ই বললেন যে তিনি যেটা বললেন সেটা মানুষ বিশ্বাস করবেন। আজ তো ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের কর্মসূচি ছিল, সেই সভায় ফিরহাদ হাকিমকে আত্মপক্ষ সমর্থন করতে হতে দেখা গেল। এবার ফিরহাদ হাকিমের কথা থেকে দুটো জিনিস তো পরিষ্কার। দেখুন, এটার মধ্যে কোনো রাগটা গুড়গুড় নেই, অন্তত আমরা যা বুঝছি। এবারও ভুল বুঝলাম কিনা, আরেকবার ফিরহাদ হাকিম ঠকলেন কিনা সেটা আমরা জানি না। কি বোঝা গেল? এক, অমিত মালব্যর মতো বিজেপি নেতারা ইচ্ছে করে তার কথার ভুল মানে বের করছে, আর দুই, সেই ভুল অর্থ মানুষ বিশ্বাস করছে। প্রশ্ন হচ্ছে একটাই, জানেন তো, পুরোটাই যদি অমিত মালব্যদের চক্রান্ত হয়, তাহলে সেই চক্রান্তের ফাঁদে তৃণমূল কংগ্রেস পা দিল কেন? ফিরহাদ হাকিমের নিজের দল কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলতে গেল যে তিনি যা বলছেন সেটা তার ব্যক্তিগত মতামত, তার সাথে দলের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে কোনো নেতা এরকম কথা বললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটাও তো লেখা হয়েছে। এবার যদি কথার মধ্যে কোনো ভুলই না থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গই বা এলো কেন, আর দলের দূরত্ব তৈরির চেষ্টাই বা হলো কেন? এটাই একটু গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন আছে, জানেন তো। দেখুন, সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন বাংলাদেশে হামলা শুরু হলো, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে চলেছেন খেয়াল করুন তো একবার। আজকেও তো প্রথমে ওই অ্যালেন পার্ক আর তারপরে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রি ক্রিসমাস অনুষ্ঠানে তিনি তো কথা বলেছেন। কি বলেছেন? একটাই তো কথা, ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটা বলে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত তিনি বাংলাদেশের হিন্দুদের আমাদের লোক বলেছেন, আর আজ তিনি বলেছেন সব ধর্মের সব অনুষ্ঠানে একই রকম নিষ্ঠার সঙ্গে তিনি হাজির থাকেন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ধর্মকে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকেই বলেছেন আমি তোমাদের লোক। এবার তিনি যে পোস্টে রয়েছেন, তিনি যে দায়িত্ব পালন করছেন, জননেত্রী হওয়ার যে দায়িত্ব তার উপর রয়েছে, সেই জায়গার থেকে তার এই বক্তব্য কিন্তু মানুষ বুঝতে ভুল করছে না, কিন্তু বারবার ফিরহাদ হাকিমের বক্তব্যগুলো বুঝতেই ভুল হয়ে যাচ্ছে কেন বলুন তো? আমরা সব ধর্ম বর্ণকে আমরা সম্মান করি,
শ্রদ্ধা জানাই। আর আমাদের দেশে যদি কেউ বলে একটাই মত একটাই পথ, হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব যা বলে গেছেন, জিসাস ক্রাইস্ট তাই বলে গেছেন, সমস্ত বিবেকানন্দ থেকে শুরু করে সবাই এক কথাই বলে গেছেন, সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না। দেখুন, একটা স্পর্শকাতর সময় যখন বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এপারেও অশান্তি ছড়ানোর আশঙ্কা ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়ে বোঝাচ্ছেন যে ওপারের মৌলবাদীরা যত চেষ্টাই করুক সেটা পণ্ডশ্রম হবে, কারণ এ রাজ্যে তিনি শান্তি আর সম্প্রীতি কিছুতেই নষ্ট করতে দেবেন না। এটা কিন্তু অত্যন্ত কড়া অবস্থান, আর এই অবস্থানটা যে শুধু তার মুখের কথা নয়, সেটা তিনি তো কাজের মাধ্যমেও বুঝিয়ে দিচ্ছেন। ইনফ্যাক্ট ওই ফিরহাদ হাকিমের বক্তব্যের পর তৃণমূলের যে টুইট, মানে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য পেশ করেছিল তৃণমূল কংগ্রেস, নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছিল, তাতেও তো পরিষ্কার তিনি কড়াভাবে ওই একই মতের ওপর দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই যে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এ রাজ্যে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির চক্রের হদিশ পাওয়া যাচ্ছে, সেটাও তো আবার একটা অন্য কথা বলছে। সেটাও তো বুঝিয়ে দিচ্ছে যে এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বা শান্তি সবই নষ্ট করার জন্য একটা নেটওয়ার্ক তলায় তলায় ছড়িয়ে পড়েছে, অসৎ উদ্দেশ্যে ছড়িয়েছে, যে নেটওয়ার্কের এক এবং একমাত্র উদ্দেশ্য এ রাজ্যের ক্ষতি করা, এ রাজ্যের মানুষের ক্ষতি করা, এ দেশের ক্ষতি করা। সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অধীর চৌধুরীর মতো পোর খাওয়া রাজনীতিকরা এতটা সতর্ক। কখনো কখনো তারা আশঙ্কা পর্যন্ত প্রকাশ করে ফেলছেন, একদম পরিষ্কার জনসমক্ষে আশঙ্কা প্রকাশ করছেন যে মৌলবাদীরা পরিস্থিতির সুযোগ নিতে পারে। এরপরেও কি তাদের ভয়টাকে অমূলক বলা যাবে? পরিস্থিতি তো বোঝাচ্ছে ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন হিন্দু হিন্দু করছেন, তখন এ রাজ্যের 30% সংখ্যালঘুকে বার্তা দিতে গিয়ে ফিরহাদ হাকিম কি রাজ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেললেন, যেটা আত্মপক্ষ সমর্থন করেও তিনি সামাল দিতে পারছেন না। তাহলে কি দাঁড়ালো? ফিরহাদ হাকিম নিজে গর্ত খুঁড়েছিলেন, নাকি হিন্দু হিন্দু করে তৃণমূলই গর্তটা খুঁড়েছিল, যেটা খেয়াল না করে কেউ একজন গর্তে পড়েছেন। এবার সেটা তৃণমূল পড়েছে না ফিরহাদ পড়েছেন একা, সেটা জানি না। কিন্তু যখন টনক নড়েছে, তখন পুরমন্ত্রী এবং তার দল দুয়ে মিলেই কিন্তু গর্ত ভরাট করতে উদ্যোগী হচ্ছে, বলা ভালো বাধ্য হচ্ছে। তিনি কতবার ক্লারিফিকেশান দেবেন? তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশান দিলে লোক বুঝে যাবে তা নয়, ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচাবে। এটা কিন্তু ঠিক না, জানেন তো। ফিরহাদ হাকিম বারবার ক্লারিফিকেশন দিচ্ছেন, বারবার বোঝাচ্ছেন। এর আগে তো দুঃখ প্রকাশ পর্যন্ত করেছিলেন তার বক্তব্য নিয়ে, কিন্তু কিছুতেই তার কথাতে দিলীপ ঘোষ সন্তুষ্ট হতে পারছেন না। নিহাত বিরোধী দলে আছেন বলে এরকম করতে হবে। কিন্তু দেখুন, দিলীপ ঘোষ সন্তুষ্ট হলেন কি হলেন না, তাতে ফিরহাদ হাকিমের কিচ্ছু আসে যায় না। তার একমাত্র লক্ষ্য, সেটা মনে হয় তিনি সফল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার ওই যা ব্যাখ্যা তাতে সন্তুষ্ট হয়েছে। গতকাল সংখ্যালঘু দিবসের অনুষ্ঠান ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন ফিরহাদ হাকিম, কিন্তু যাননি। আজ কলকাতায় বড়দিনের উৎসবের সূচনা, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। সবাই মিলে সংশয় ছিলেন যে ফিরহাদ হাকিম যাবেন কি যাবেন না, কিন্তু দেখা গেল ফিরহাদ হাকিম শুধু যে উপস্থিত রয়েছেন তা নয়, একদম মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে, অর্থাৎ দল বা দলনেত্রীর সঙ্গে তার দূরত্ব কোনো রকম তৈরি হয়নি। এটা তো খুব পরিষ্কার। এগুলো কিন্তু রাজনীতিতে ভীষণ ইম্পর্টেন্ট। কে কোথায় বসছেন, কার থেকে কতটা দূরে বসছেন, কে কার দিকে তাকিয়ে হাসলেন, কে কাউকে দেখলেন না, কথা বললেন না, এগুলো সব কিছু রাজনীতিতে প্রবল ইঙ্গিত ভাই। এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হয়, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। দেখুন, একটা বিষয় বোঝা যাচ্ছে, জানেন তো, এই যে দূরত্বটা নেই এটা বোঝা যাচ্ছে। আর এর কারণ কি? হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টের পর ফিরহাদ হাকিম নিজের ভুল বুঝতে পেরেছেন আর দলের অন্দরে তিনি সেই ভুল স্বীকার করেছেন, আর নয়তো
তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তাদের প্রথমে দেওয়া বিবৃতি আর তারপর ফিরহাদ হাকিমের আজকের যে কথা, অর্থাৎ একটা ব্যাখ্যা দেওয়া, তাতেই স্লেটটা পরিষ্কার করা গেছে। গর্ত যেই খুঁড়ুক সেটা বুঝিয়ে ফেলা গেছে, এইটাই হচ্ছে আলটিমেট কথা। কিন্তু গর্ত যদি বোঝানো না যায় তাহলে কি হয়? ওই শখাত সলিল, আর শখাত সলিল যে কতটা মারাত্মক হতে পারে সেটা কিছুদিন আগে টের পেয়েছিল নিউজিল্যান্ডের পার্লামেন্ট। আদিবাসী চুক্তি বিল নিয়ে পাশ নিয়ে নিউজিল্যান্ডের সংসদে আলোচনা চলছিল। এবার বিল রুখতে অভিনব কায়দায় প্রতিবাদ করেছিলেন সে দেশের কনিষ্ঠতম সাংসদ। এই সাংসদের নাম জানেন? পাতি মাউরি। তিনি মাউরি সম্প্রদায়ের লোক। আর যে গান আর যে নাচের ভঙ্গিতে এই প্রতিবাদটা দেখলেন তো কীরকম একটা উগ্র ভঙ্গি। এটা মাউরো উপজাতির হাক্কা, এর মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা যায়। এই হাক্কাটার মাধ্যমেই কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করলেন। ওই যে শুরুর যে কথাগুলো বলছিলেন, কতটা বিষয়ের মধ্যে লুকিয়ে থাকে, কতটা আবেগ, কতটা মানে কি বলবো, নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য কতটা তাগিদ একটা প্রতিবাদের মধ্যে লুকিয়ে থাকে। এবং এই প্রতিবাদটা বিশ্বজুড়ে পার্লামেন্টে যে সমস্ত প্রতিবাদ হয়েছে তার মধ্যে অন্যতম। খামাতা খামাতা কাওরা কাওরা মানে জানেন? মৃত্যু মৃত্যু, জীবন জীবন। কত বড় কথাটা ওই পার্লামেন্টে এই তরুণী রাজনীতিক, তরুণী সাংসদ তুলে ধরেছেন। এবার বিশ্বের তাবর দেশের সংসদে কিন্তু এরকম নাচ গান, অঙ্গভঙ্গি, তর্কাতর্কি, এমনকি আলটিমেটলি হাতাহাতিও হয়েছে, বিভিন্ন বৈচিত্র্য। কিন্তু এটা গত মাসে নিউজিল্যান্ডে যেটা ঘটেছে সেটা কিন্তু আমার কাছে একদম সব থেকে বৈচিত্র্যপূর্ণ লেগেছে, জানেন তো, যতগুলো দেখেছি এখন অবধি। এবং সব থেকে বড় কথা, গত মাসে নিউজিল্যান্ডে যেটা দেখা গেছিল সংসদে, সেটা যুদ্ধের ডাক ছিল। আর আজকে আমাদের সংসদে যেটা হলো সেটা ডাক ফাঁক না, একদম পুরো দস্তুর যুদ্ধ। গতকাল অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর নিয়ে কিছু কথা বলেছিলেন। এবার কংগ্রেস সহ অন্য সমস্ত বিরোধীর অভিযোগ কি? এতে সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে, নর্মালি যেটা বলা হয় আর কি। এবং তার সঙ্গে বলা হয়েছে যে এটা নিয়ে মানে অপব্যাখ্যা করে রাজনীতি করছে কংগ্রেস সহ বিরোধীরা। দেখুন, এটা তো কমপ্লিটলি রাজনীতির পার্ট, এটা আপনারা জানেন। মানে বক্তব্যগুলো খুব চেনা, একদল অভিযোগ করবে আর একদল বলবে বক্তব্যের অপব্যাখ্যা করছে এবং সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক লড়াই হবে, সেটাও ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু তা বলে সত্যিকারের লড়াই ভাবা যায়? ধাক্কা ধাক্কি, রক্তারক্তি, তা আবার সংসদ চত্বরে। কি দেখলো বলুন তো গোটা দেশ আজ? যাবতীয় কিছু হলো, ধাক্কা ধাক্কি, অভিযোগ, এবং মাঝখান থেকে দুই বিজেপি সাংসদ হাসপাতালে চলে গেলেন। আর আরেকজন মানে বিরোধী সংসদ মানে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তিনিও হাঁটুতে চোট পেয়ে ডাক্তারখানায় গেলেন। দুজন হাসপাতালে, একজন ডাক্তারখানায়, একেবারে WWF, ওপেন টু অল। দেখুন, অক্টোবরে ওই ওয়াক অফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির একটা বৈঠক ছিল। এইটা এখন পর্যন্ত সাম্প্রতিককালে আমাদের মনে হচ্ছিল সবচেয়ে একটা হুলুস্থুলু কাণ্ড হয়েছে সেখানে। কারণ আমরা দেখেছিলাম সেখানে হাত কেটে একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন বাংলার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার আরেক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে তর্কাতর্কি চলছিল তার। এবার তর্কাতর্কিটা এমন পর্যায়ে পৌঁছয় যে তারপর আমরা দেখলাম যে এরা চরম মুহূর্ত এবং শেষ পর্যন্ত নাকি রক্তারক্তি। এবার ভেতরে ঠিক কী ঘটেছিল সেটা জানা যায়নি, কিন্তু আমরা রক্ত দেখেছিলাম তার হাতে, রক্তাক্ত হাত। সংসদীয় কমিটির সভাপতি ছিলেন বিজেপির সাংসদ জগদম্বিকা পাল। তিনি পরে বলেছিলেন কি জানেন? কল্যাণ যেভাবে তার দিকে বোতল তাক করেছিলেন, আরেকটু হলে তার চোখটা নাকি নষ্ট হয়ে যেত। ভাবুন, একজন সাংসদ আরেকজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তিনি নাকি বোতল টিপ করেছিলেন, এমনকি ফায়ারও নাকি করেছিলেন, মানে বোতল ছুঁড়েও ছিলেন নাকি। মিসফায়ার হওয়ায় নাকি সেম সাইড গোল খেয়ে গেছিলেন কল্যাণ, এরকমই তারা অভিযোগ। নিজের হাত কেটে গোটা চারেক সেলাই পড়েছিল সেদিন। এগুলো সবই ওই জগদম্বিকা পাল যা বলেছিলেন তার নির্যাস। এবারে
মানে গোটা বিষয়টা আপনি যদি একবার ঠান্ডা মাথায় দেখেন বা ভাবেন, তাহলে আপনার কি মনে হবে? সখাত সলিলের মতো নিজের ছোঁড়া বোতলে নিজেই তাহলে রক্তদান করেছিলেন তৃণমূল সাংসদ, নিজের ভাঙা বোতলে। তবে আজ আর বোধহয় কোনো মিসফায়ার হয়নি, জানেন তো। অক্টোবরে ওই ওয়াক অফ মিটিংয়ে বোতল ভাঙা, হাত কাটা এসব যদি ট্রেলার হয়, আজ যা দেখা গেল সেটা একদম পুরো ব্লকবাস্টার সিনেমা। आपको शर्म नहीं आती है क्या राहुल? क्या शर्म नहीं आती है? क्या शर्म नहीं आती है? गुंडागर्दी करते हो, बूढ़े को गिरा दिया जाता है। इतना कौन सा इतना कौन सा गुंडागर्दी करते हो? দু দলের বক্তব্যগুলো দেখলেন, একটা জিনিসই বাকি ছিল, এরকম করে হাতটা এরকম করে দিয়ে বলবে ঝুঁকেগা নেই। এ দু দলেরই একদম সেম স্টান্স। এটা অবশ্য ঘটে যাওয়ার পরের ঘটনা, তাতেই এটাকে রাহুল গান্ধীরা রটনা বলেছেন ঘটেছে একরকম আর রটনা হচ্ছে তার উল্টোটা। এবার আমরা কি জানি? আমরা তো ওনাদের কথাই শুনি, আর আমরা শুধু ভাবি যা রটে তার কিছু তো ঘটে। এবার কার ধাক্কায় কে পড়েছেন, কে চোট পেয়েছেন, কে কাকে ধাক্কা দিয়েছেন, এটার থেকেও তো বড় কথা হলো কেউ না কেউ ধাক্কা তো দিয়েছেন, আর কারো না কারোর ধাক্কায় কেউ না কেউ উল্টে পড়েছেন। মানে মোদ্দা কথা হচ্ছে ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া, মাথা ফাটা, হাঁটুতে লাগা, এগুলো সব কটাই বাস্তব, সবই ঘটেছে, সংসদে ঘটেছে, সাংসদদের মধ্যে ঘটেছে। ঘটনাচক্রে রাহুল গান্ধী আবার নাকি ব্ল্যাক বেল্ট, ক্যারাটে ফ্যারাটে জানেন, এটা বিজেপিও জানে। তাই রাহুলের ধাক্কায় বিজেপির বয়স্ক সাংসদ পড়ে গেছেন, এটা বলে লোককে বিশ্বাস করানোটা অনেক বেশি সহজ। এবার রাহুল তো মাঝখান থেকে নিজেও বলে ফেলেছেন যে ধাক্কাধাক্কিতে তার কিছু হয় না, তিনি স্ট্রং। সংসদে আম্বেদকর ইস্যুতে ধাক্কা খেলেও পাল্টা ধাক্কা দিতে এই জায়গাটাকেই কিন্তু ক্যাশ করছে বিজেপি। এই জায়গাটা ধরে তারা ঝাঁপিয়েছে, থানায় ছুটেছে তারা। মল্লিকার্জুন খাড়গে তিনিও ওই ডাক্তারখানা থেকে তিনিও থানায় ছুটেছেন। ভাবুন, দু দলে শাসক বিরোধী দু দলেরই সাংসদ তারা সব থানায় দৌড়চ্ছেন। কি ঘটেছে না, সংসদে গণ্ডগোল। এবার একে শীতকাল, তারপর এত বয়স, এই বয়সে ইয়াং ব্রিগেড যেটা করবে সেটা বয়স্ক সাংসদরা করতে গেলে বিপদ তো হবেই। চারপাশে কে যে কী করছেন, কি ভুলছেন আমরা জানি না। তবে এটা ভালো, মানে গোটা বিষয়টার মধ্যে বললাম না, WWF এর একটা ছায়া আছে, কুস্তিও আছে, থাকতে পারে, মানে গোটা ব্যাপারটা এন্টারটেইনিং। কিন্তু এই WWF-ই বলুন বা কুস্তি, দুটোতেই তো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, গায়ের জোর লাগে, কিন্তু তার থেকেও বেশি যেটা লাগে সেটা হচ্ছে কৌশল। আজকের এই নজিরবিহীন মারপিটের পরের অংশটা খেয়াল করুন। শাসক আর বিরোধী দুপক্ষই কিন্তু শক্তি আর তারপর কৌশল, সে কৌশল প্রয়োগের একটা কম্বাইন্ড এফর্ট দিচ্ছে, একটা কম্বিনেশন তৈরি করেছে। দেখুন, আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ফ্রন্ট ফুটে, ফোরফ্রন্টেও বলতে পারে, যদিও ইন্ডিয়া জোটের তাদের যে সঙ্গীরা রয়েছেন তারা সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় এক সুরে এখন অভিযোগ তুলছেন, কিন্তু কংগ্রেস যেন সবার আগে। এইটাতেই মনে হচ্ছে আবার এর ভেতরেও কুস্তির ভেতর কুস্তি, এরকম একটা সিনারিও তৈরি হয়েছে। মানে এক্ষেত্রে কুস্তিটা নিজেদের মধ্যেই। ইন্ডিয়া জোটের নেতৃত্বভার মমতার হাতে থাকুক, লালু প্রসাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই সওয়াল তুলেছেন, আর পাল্টা ওমর আবদুল্লাহ সেটাকে খারিজ করেছেন। এবার এই আবহে কংগ্রেস যখন ফোর ফ্রন্টে, তখন তৃণমূল পিছিয়ে থাকবে, হতেই পারে না। তারা পার্টিকুলার এই একটা ইস্যুতেই অমিত শাহের পদত্যাগটা দাবি করেছে, কিন্তু নিজেদের মতো করে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও আরও একবার দলিত ইস্যুতে নিশানা করেছেন বিজেপিকে। এর দুটো দিক, একদিকে প্রতিবাদের সব ক্ষীর কংগ্রেসকে খেতে না দেওয়া, আর অন্যদিকে বাংলায় মতুয়া ভোটকে মাথায় রাখা। আরে নিজের ঘরটাকে তো রাখতে হবে, সঙ্গে সংখ্যালঘু ভোটটাও আছে। এই কারণেই আজ আম্বেদকর ইস্যুর সঙ্গে ওই 25শে ডিসেম্বরের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে কেন্দ্রের শাসক, না তারা বসে থাকবেন কেন, রাজনীতিতে কেউ কখনো বসে থাকে,
এমনিতে একক সংখ্যাগরিষ্ঠ না হয় বিজেপি আজ শক্তির চেয়ে কৌশলকেই বেশি করে হাতিয়ার করেছে। আম্বেদকরের অপমান ছাড়াও মণিপুরের মহিলা দলিতদের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছিল বিরোধীরা। কংগ্রেস তৃণমূল সবাই মণিপুরকে হাতিয়ার করে বিজেপির ওপর চাপ সৃষ্টি করেছিল। জবাবে বিজেপি কী করলো? ধাক্কাধাক্কির কারণে রাহুলের বিরুদ্ধে এফআইআর ছাড়াও আরেকটা অভিযোগ সামনে নিয়ে এলো। এটাই কৌশল। এসসি এসটি মহিলাকে রাহুল অবমাননা করেছেন বলে অভিযোগ তুলল। দুপুর গড়াতেই এই ন্যারেশনে মানে এই বক্তব্যকে প্রতিষ্ঠা করতে কেন্দ্রের শাসক শিবিরের সবাই ঝাঁপিয়ে পড়লেন। নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ ফাংনন কন্যাক বলেছেন যে তার শরীরের কাছাকাছি পৌঁছে তাকে অবমাননা করেছেন রাহুল। ভাবতে পারছেন অভিযোগটার ব্যাপ্তি কতটা? একজন মহিলার অবমাননা করেছেন রাহুল, মানে আর বাকি কি রইল? আর একটু মানে কুস্তি, মারপিট, চোট, রক্তারক্তি, এরপর এক মহিলার অবমাননা। এটা মানে কি বলবো, এটাকে সংসদ না কুস্তির আখড়া, এই সমস্ত প্রশ্ন তো আর তোলা যাবে না। মারপিটের অভিযোগও হলো, আবার দলিত অপমানের অভিযোগও হলো। বিজেপি বোধহয় কাঁটা দিয়েই কাঁটা তোলার চেষ্টা করলো। তবে রক্তারক্তিটা কালো অধ্যায় হয়েই থাকলো। সংসদের ভেতরে মার্শালরা থাকেন, স্পিকার থাকেন, একটা ভয়ভীতির ব্যাপার থাকে, শাস্তি ফাস্তির একটা ফাঁড়া থাকে, কিন্তু গেটের বাইরে কিচ্ছু নেই, খোলা ময়দান। আখড়ার জন্য আদর্শ। আখড়াতেও তো এরকম অভিযোগ শোনা যায় না। রক্তারক্তি হয়, গায়ের জোর ফলানো হয়, কৌশলও থাকে। তো মহিলাদের অভিযোগ, মহিলা অবমাননার অভিযোগ, সেটা তো থাকে না। তাহলে এটাকে তো আখড়াও বলা যাবে না। তাহলে এটা কি একদম ওই রাস্তার মোড়, কলতলা? খোলা চোখে আপাতত রেজাল্ট 2-1। বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর মাথা ফেটেছে, আর এক বিজেপি সাংসদ ওই মুকেশ রাজপুতের শুনলাম পিঠে চোট 2। আর সেখানে কংগ্রেসের চোট বলতে শুধু মল্লিকার্জুন খাড়গের হাঁটু। অবশ্য গুরুত্বের দিক থেকে মল্লিকার্জুন খাড়গের হাঁটুটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ধার আর ভাড়ে, তাও অঙ্কের হিসেবে 2-1 বলতে হবে। আর দেখুন এর সঙ্গে আরেকটা জিনিস আছে, এটা তো চোখে দেখতে পাচ্ছি, আর বাকিটা হিসেব নিকেশ। রাজনীতির চোট আঘাত, এটা তো ক্রমশ প্রকাশ্য, সেটা দলিত চোটেরও অঙ্কের মধ্যে লুকিয়ে রয়েছে। लीडर ऑफ ऑपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज प्रॉक्सिमिटी में आके आई ऑल्सो डिड नॉट फील कंफर्टेबल, अच्छा नहीं लगा। फिर वो ही स्टार्टेड शाउटिंग, ये ऐसे नहीं होता। एसटी हूँ, नागालैंड से हूँ, और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा। अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरी आंखों के सामने आप सब ने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है। आई एम शॉक्ड अबाउट द कमेंट्स ऑफ अम्बेडकर, बाबा साहेब अम्बेडकर। द 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government. In our state, holiday is there because we want that everybody should enjoy that day. आप एक्सरसाइज करके, आप क्या कराटे कुंफू सीख करके दूसरा एमपी को मारने के लिए सीखा है क्या? अगर हमारे एमपी पे हाथ उठाते तो क्या होते? ये कोई यहाँ बॉक्सिंग खेलने का, कुश्ती लड़ने का या अखाड़ा नहीं है। যা বলার সব রাজনীতিকরাই বলে দিচ্ছেন, সাংসদরাই বলে দিচ্ছেন, আপনি আমি আর কি বলবো। শুধু এইটুকুনি বুঝতে পারছি এখন রাজনীতিকদের থেকে সাবধান। যতই নিজেদের পাড়ার মধ্যে পাড়ার মোড়ে দেখে নেবো ভাবুন, রাজনীতিকদের খবরদার দেখতে যাবেন না, দেখলে লাভের থেকে ক্ষতি বেশি। রাজনীতির টানাটানি, ধর্মীয় তাস নিয়ে টানাটানি আর গায়ের জোরাচুরি, এই সব কিছুর পেছনে কিন্তু একটা জিনিসই থাকে জানেন তো, ভোট বাক্সের টানাটানি। এই টানাটানির মাঝখানে কোথায় যে কখন আমাদের পায়ের তলায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এই সখাত বলতে পারবো না। অবশ্য আমাদের নির্বাচিত রাজনীতিকরাই তো এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করেন, ফলে পরোক্ষে আমাদের ওপরেই দায়টা চাপে এই গর্তগুলো খোঁড়ার। দেখুন এবছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট এসএসসি মামলার রায় দেয়।
2016 সালে চাকরি হওয়া 25,753 জন, মানে প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি সুদসহ বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল আদালত। হাইকোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে শীর্ষ আদালত কি প্রশ্ন করেছে জানেন? যোগ্য আর অযোগ্য বাছা আদৌ সম্ভব? এটা কিন্তু একদম গোড়ার কথা। আর এটা নিয়েই তো যত তালগোল, আর তাতেই আরও তালগোল পাকানোর অবস্থা হলো আজ। তারা জট ছাড়াতে গেছিলেন, উল্টে তো নিজেরা আরও জটে পড়লেন। এসএসসি দুর্নীতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, এই আদালতে দাঁড়িয়ে বলেছে যে দুর্নীতি হয়েছে। এবার তারা এভাবে যদি নিজেরাই নিজেদের দুর্নীতির কথাটা স্বীকার করে, তাহলে তো বলতে হবে এটা যদি সখাত সলিল না হয় আর কোনটা হবে? এসএসসি বা রাজ্য সরকার এই নিয়োগ দুর্নীতি নিয়ে কম মামলা মোকদ্দমা তো করেনি। আবেদন পাল্টা আবেদন, বারবার তারা তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এরকম বিস্তর প্রচার হয়েছে এতদিন। শেষ পর্যন্ত দুর্নীতি হয়েছে এটাই তো মানতে হলো। আর এখানেই মস্ত বড় তালগোল, গণ্ডগোল। চাকরি বাঁচাতে সওয়াল করছে রাজ্য সরকার, আবার সরকারের অঙ্গ হিসেবে পর্ষদ আজ বলছে চাকরি নিয়ে তারা চিন্তিত নয়, তারা শিক্ষাকে বাঁচাতে চায়। সরকার আর সরকারের অঙ্গ, একই অঙ্গে কত রঙ্গ বলুন তো। এতে কি হবে? আইনজ্ঞদের একাংশ মনে করছেন এটা আসলে সময় কেনার কৌশল, আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা। এতে অপেক্ষারতদের বয়স আরও বাড়বে, সমাধানের রাস্তা আরও জটিল হবে। আর দুর্নীতি আদালতে প্রমাণ হয়নি, উল্টে একের পর এক জামিন হচ্ছে। এতে বলতে হবে যে কোনো দুর্নীতিই তো দুর্নীতি নয়, অভিযোগ থাকলেও অভিযুক্ত নয়। দোষ প্রমাণিত না হলে, মানে আদালতে দোষী সাব্যস্ত না হলে কিছুই তো ঘটেনি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি কোথায়? দেখা যাচ্ছে না। গোটা এডুকেশন সিস্টেমের 12টা বেজে গেছে, কই এখনও তো কেউ দোষী প্রমাণিত নয়। উল্টে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের ডেট মিলে গেছে। তাই কি এখনও সরকারি পদে বসেও কয়েকজন এত সাহস পেয়ে যাচ্ছেন? মুর্শিদাবাদের এক স্কুল পরিদর্শক, তিনি নাকি প্রধান শিক্ষকের থেকে 30,000 টাকা কাটমানি চেয়েছেন। কাটমানি না দিলে প্রধান শিক্ষকের সার্ভিস বুকে কাটাছেঁড়া করে দেবেন বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। মজা কি জানেন? যিনি হুমকি টুমকি দিয়েছেন তিনি নাকি এক প্রাক্তন মন্ত্রীর পুত্রবধূ। এরকমই তো শোনা যাচ্ছে। কি মুশকিল বলুন তো, ডবল প্রভাবশালী, জোর আছে। মানে হবু শিক্ষকের পরীক্ষায় ওএমআর শিট, সেখানে প্রাপ্ত 3 নম্বর কাটাছেঁড়া করে 53 হয়ে গেছে। আর প্রধান শিক্ষকের সার্ভিস বুকে সেখানেও কাটাছেঁড়ার হুমকি। অবশ্য একই ব্যাপার, কাটাছেঁড়াই তো। মুর্শিদাবাদের অভিযোগকারী প্রধান শিক্ষক ফোনের অডিও সহ যাবতীয় নথি জমা দিয়েছেন জেলা শিক্ষা দপ্তরে। শিক্ষা মন্ত্রক সূত্রে খবর, তাদের কাছেও ব্যাপারটা নাকি পৌঁছেছে। ফলে কিছু একটা ব্যবস্থা হবে বলে ধারণা। কারণ সম্প্রতি আমরা দেখেছি এই ধরনের বিষয়গুলো এলে, বিশেষ করে এই কাটমানি ঠাটমানি সংক্রান্ত বিষয় হলে রাজ্য সরকার কিন্তু খুব কড়াভাবে পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ভীষণ কড়া, রাফ অ্যান্ড টাফ। ফলে শিক্ষা দপ্তরে যদি এখন রাফ অ্যান্ড টাফ একটা স্টান্স নেয়, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যাই বলুন, এই বিষয়গুলো ঘটলো কেন? মানে যদি প্রধান শিক্ষক ওই চুপচাপ কাটমানি দিয়ে দিতেন, তাহলে আমরা জানতেও পারতাম না এরকম অভিযোগ হতে পারে। আর আজকাল এই সমস্ত না জানলেই বা কি, আর জানলেই বা কি, আশ্চর্য হওয়া চলবে না কিছুতেই। যা যা দেখেছেন এখন অবধি, বিশ্বাস করুন ওগুলো আসলে কিচ্ছু ঘটেনি। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।